আমাদের আজকের আলোচনার বিষয় হোমিওপ্যাথিক ঔষধ এপিস মেলিফিকা, যাকে চলতি কথায় বলা হয় এপিস মেল। এই ওষুধটা আমরা সকলেই জানি, এটা একটা মৌমাছির বিষ থেকে তৈরি ওষুধ। মৌমাছি বলা হচ্ছে যে কয়েকভাবে এই এপিস মেল ওষুধটা তৈরি করা হয়। একরকম হচ্ছে মৌমাছিগুলোকে মেরে ফেলে শুকায়ে শুষ্ক করে গুঁড়ো করে প্রথমে টাইটুরেশন তৈরি করে, তারপরে সেখান থেকে এই পোটেন্সি মেডিসিন তৈরি করা হয়। আরেকভাবে হচ্ছে একটা কাঁচের পাত্রে মৌমাছিগুলোকে রেখে একটা কাঠি দিয়ে মৌমাছির শরীরে গোতা দিতে হবে, তাহলে তারা রেগে যাবে, আর রেগে যেয়ে হুল ফোটাতে শুরু করবে এবং তাদের এই হুল থেকে বিষ ঝরে পড়বে। এরপর কাঁচের পাত্র থেকে এই মৌমাছিগুলোকে ফেলে দিয়ে তার মধ্যে অ্যালকোহল সহযোগে এই মৌমাছির বিষ থেকে তৈরি ঔষধ এপিস মেলিফিকা তৈরি হয়। আরেকটা পদ্ধতি হলো এই মৌমাছিগুলোকে আপনার এই যে চিনি বা মিশ্রির উপরে রেখে দিতে হয়, দিয়ে তাদেরকে একটু উত্তেজিত করতে হয়, তাহলে চিনি বা মিশ্রির দানার উপরে তারা বিষ ঢেলে দেয়। সেখান থেকেও কিন্তু এই এপিস মেলিফিকা ওষুধটা তৈরি করা হয়। আবার আরেকভাবেও করা যায়, সেটা হলো সম্পূর্ণ মৌমাছিটাকে সিদ্ধ করে এই এপিস মেলিফিকা ওষুধটা তৈরি করা হয়। বিভিন্ন পদ্ধতিতে করা হয় এগুলো। এখন আসছি আমরা যে এপিস মেল ওষুধটার আসলে এই রোগীগুলো কেমন হয়। এপিস মেলের রোগীগুলো সাধারণত অত্যন্ত ক্রোধী হয়, অত্যন্ত হিংসুক হয় এবং এই রোগীগুলো হিংসা, দুঃসংবাদ এবং ক্রোধজনিত অসুস্থতায় ভোগে। মনে রাখবেন যে আমাদের এই যে রানী মৌমাছিরা অত্যন্ত বিষধরী হয়। এরা দেখবেন যে যখন রেগে যায় তখন নিজের কন্যা সন্তানকে পর্যন্ত মেরে ফেলতে দ্বিধাবোধ করে না। দেখবেন একটা মৌচাকে শুধুমাত্র একটা রানী মৌমাছি থাকে, আর বাদবাকি তাদের মেরে ফেলা হয়। আর এই রানী মৌমাছির বৈশিষ্ট্য দেখেন যে এই রানী মৌমাছি পুরুষ মৌমাছির সাথে সহবাস করতে করতে যতক্ষণ পর্যন্ত না পুরুষ মৌমাছির লিঙ্গটা খসে পড়ে ততক্ষণ পর্যন্ত সে সহবাস করতে থাকে। দারুণ একটা কথা। কিন্তু এই রানী মৌমাছিরা অত্যন্ত সেক্স প্রবণ হয়। তারা এই পুরুষ মৌমাছির সাথে সহবাস করতে করতে যতক্ষণ পর্যন্ত না তার লিঙ্গটা খসে পড়ে ততক্ষণ পর্যন্ত তারা সহবাস করতে চায়। এপিস মেলের রোগীদের মধ্যেও ঠিক এইরকম সেক্স প্রবণতা দেখা দেয়। অত্যন্ত কামুক, অত্যধিক সেক্স প্রবণ হয়ে থাকে এরা, এবং এর মধ্যে হিংসা, ক্রোধ, তারপরে পরশ্রী কাতরতা, এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমরা জানি কি, দেখেন যে জ্বালার রেমিডিগুলোর মধ্যে এপিস মেল, ক্যান্থারিস, ফসফরাস, আর্সেনিক, ল্যাকেসিস, তারপরে অনেক ওষুধের মধ্যে জ্বালা আছে, মেডোরিনাম, সালফার। তো এই যে ওষুধগুলোর মধ্যে জ্বালা আছে, এই জ্বালা কেন? বলছে যে পেশেন্টগুলোর মধ্যে হিংসা আছে সেই পেশেন্টগুলোর শরীরে জ্বালা থাকবে, অর্থাৎ হিংসার কারণেই কিন্তু শরীরে জ্বালা আসে। অনেকে বলে না যে হিংসায় জ্বলে যাচ্ছে বা গা জ্বালা করে হিংসায়। তো যেসব রোগীর মধ্যে দেখবেন যে হিংসা আছে সেই সব রোগীগুলোর শরীরেই গা জ্বালা করে, অর্থাৎ জ্বালা ভাবটা আছে। এপিসের রোগীর মধ্যেও কিন্তু অত্যন্ত হিংসা, পরশ্রীকাতরতা ভাবটা আছে, যেটা আমরা ল্যাকেসিসে দেখতে পাই। ল্যাকেসিসের মতো হিংসা এই
এপিসমেলের রোগীগুলোর মধ্যে, সে কারণে এর শরীরের মধ্যে জ্বালা দেখা দেয়। আমরা ঘুরে আসি নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বইয়ের 4টা লক্ষণের মধ্যে। প্রথম লক্ষণটা কি বলছে, যে মূত্র স্বল্পতা বা মূত্র কষ্ট। এই এপিসমেলের রোগীগুলো গরম কাতর হয়ে থাকে, অত্যন্ত গরম কাতর হয়ে থাকে। তার সকল কষ্ট গরমে বাড়ে এবং আগুনের কাছে গেলে বাড়ে। আর ঠান্ডায় ভালো থাকে, ঠান্ডা প্রলেপ দিলে তার রোগ লক্ষণগুলো কমে। এখন দেখেন, এপিসমেল যেহেতু গরম কাতর, তার কিন্তু পিপাসা থাকার কথা। এপিসমেলের রোগীরা গরম কাতর, তা আমরা কি জানি? আমরা জানি যে গরম কাতর রোগীগুলোর মধ্যে পিপাসা থাকবে স্বাভাবিক, কিন্তু এই এপিসমেলের রোগীর মধ্যে পিপাসা নেই। গরম কাতরতা সত্ত্বেও পিপাসার অভাব। এখন দেখেন, এই পিপাসার অভাবের কারণে তার মূত্র স্বল্পতা দেখা দেয় এবং মূত্র কষ্ট দেখা দেয়। আর এই মূত্র স্বল্পতা আমরা কিভাবে বুঝতে পারি? যে রোগীগুলোর চোখের নিচের পাতা ফুলে যায়, চোখের নিচের পাতা থলির মতো ফুলে যায়। অনেক বইতে লেখা আছে যে মাছের যে পিত্ত আছে সেই পিত্তের মতো ফুলে যায়, কিন্তু মাছের পিত্তের রং হচ্ছে সবুজ বর্ণের। কিন্তু এই রোগীটার চোখের নিচের পাতা এমনভাবে ফুলে যায়, দেখে মনে হয় যেন জলপূর্ণ থলি, অর্থাৎ পানির মতো দেখতে, একেবারে বিবর্ণ, বর্ণহীন পানির মতো থলে চোখের নিচের পাতায়। আমরা জানি কি, চোখের নিচের পাতায় ক্যালিকার্প, নিচের পাতায় এপিস মেলিফিকা, উপরের পাতা ফোলা ক্যালিকার্প, এবং সমস্ত চোখের পাতা ফোলা হচ্ছে ফসফরাস। আর ক্যালিকার্পেও বলা আছে উপরের পাতা নিচের পাতা হতে পারে, উভয় ক্ষেত্রে। এখন দেখেন, এই যে রোগীগুলোর প্রসবের স্বল্পতার কারণেই কিন্তু চোখের নিচের পাতা ফোলা এটা দেখা দেয়। এদের মূত্র স্বল্পতা, মূত্র কষ্ট, অষাঢ়ে প্রস্রাব, ফোঁটা ফোঁটা প্রস্রাব, যন্ত্রণাদায়ক প্রস্রাব, তারপরে প্রস্রাবের অভাব দেখা দেয়, প্রস্রাবের স্বল্পতা দেখা দেয়, প্রচুর পরিমাণে প্রস্রাব দেখা দেয়, এবং প্রস্রাবে অনেক সময় দুধের মতো সাদা প্রস্রাবও দেখা যায়। অর্থাৎ প্রস্রাবের ওপর এপিসমেলের একটা ভালো ক্ষমতা আছে। প্রস্রাবের জ্বালা থেকে শুরু করে প্রস্রাবের নানা ধরনের লক্ষণ আমরা এপিসে দেখলাম। এখন দেখেন, এপিসের রোগীর দুধের মতো সাদা প্রস্রাবও আছে, আর এদের মাথায় পানি জমে অচেতন অবস্থায়। এই রোগীগুলো কী করে? ক্ষণে ক্ষণে স্বল্প পরিমাণে দুধের মতো সাদা প্রস্রাব করে। মস্তিষ্কে জল জমা, অর্থাৎ হাইড্রোসেফালাস রোগে এরা ক্ষণে ক্ষণে স্বল্প পরিমাণে দুধের মতো সাদা প্রস্রাব করে। অনেক সময় আর্সেনিকের মতো পিপাসাও দেখা যায় যখন সে অল্প অল্প করে পানি পান করে। এরূপ অবস্থাও এপিসের রোগীদের মধ্যে আছে। এপিসের মধ্যে সবচেয়ে বড় লক্ষণীয় যে বিষয়টা, সেটা হলো জ্বালা ও ফোলা। এপিসের প্রত্যেক প্রদাহে জ্বালা থাকে, এবং যেইখানে জ্বালা সেইখানেই ফোলা দেখা দেয়। আমরা জানি কি, এপিসমেলের রোগীগুলোর শরীরে যে চর্ম উদ্বেগ দেখা দেয়, তার পূর্বে এদের ফুলে ওঠে শরীরের কোথাও কোথাও। এই ফুলে ওঠার পর চুলকানি শুরু হয়। ফুলে ওঠে প্রথমে, আমরা যেটা চলতি বাংলায় বলি যে দাগড়া দাগড়া, অর্থাৎ দাগড়া দাগড়া মতো হয়ে ফুলে ওঠে স্থানগুলো, সাইকোটিক রোগীর মতো। যেমন আঁচিল হলে যেরকম ফুলে ফুলে ওঠে, মানে ফুলকপির মতো যে আঁচিল মার্শালের, ওরকম দাগড়া দাগড়া হয়ে ফুলে ওঠে, এবং তারপরে চুলকাতে থাকে, এবং এটা লাল বর্ণ ধারণ করে, অনেক সময় গোলাপি বর্ণেরও হয়ে থাকে। কিন্তু কিছুক্ষণ পর বা একটা নির্দিষ্ট সময় পর সেটা মিলে যায়, আর থাকে না, অর্থাৎ কোনো উদ্ভেদ থাকে না, শুধুমাত্র স্থানটা ফুলে যায়। ফুলে যাওয়ার পর চুলকানি দেখা দেয়, এবং কিছুক্ষণ পর সেটা মিলে যায়। এখন দেখেন যে এই এপিসের রোগীর সকল প্রদাহে সাধারণত জ্বালা দেখা দেয় এবং ফোলা দেখা দেয়, অর্থাৎ যেখানে জ্বালা সেইখানে ফোলা।
আর যেইখানেই আমরা দেখি যে অত্যন্ত জ্বালা, সেই ক্ষেত্রে ঠান্ডা পানিতে উপশম হয় কিন্তু এই এপিসের। কিন্তু আর্সেনিকের জ্বালা ঠান্ডা পানিতে উপশম হয় না, আর্সেনিকের জ্বালা গরমে উপশম হয়, এটা মনে রাখবেন। এখন দেখেন, এ চোখে প্রদাহ হলে, কণ্ঠে প্রদাহ হলে, জিহ্বায় প্রদাহ হলে, যেখানেই প্রদাহ হোক সেই জায়গাটায় কিন্তু জ্বালা দেখা দেয়, তার সাথে সাথে ফুলে যায়। সেটা হতে পারে শ্বাসনালী, সরলান্ত্র, বৃহদান্ত্র, জরায়ু, মূত্রদ্বার, মলদ্বার, যে কোনো জায়গাতে জ্বালা থাকে আর জ্বালার সাথে ফোলা থাকে। ফোলাকে অনেক সময় বলা হয় শোথ বা উদরী। উদরী মানেও ফোলা, শোথ মানেও ফোলা। কিন্তু সব সময়ই এই জ্বালা ফোলার সাথে আমাদের মনে রাখতে হবে যে প্রস্রাব কমে যায় অথবা এদের প্রস্রাবটা বন্ধ হয়ে যায় এবং চোখের নিচের পাতায় শোথ বা ফোলা দেখা দেয়। এদের প্রস্রাব সাধারণত অল্প পরিমাণে হয়ে থাকে এবং জ্বালাযুক্ত বা যন্ত্রণাদায়ক প্রস্রাব নির্গত হতে থাকে। তাহলে আমরা কি বুঝলাম? চোখের নিচের পাতা ফুলে ওঠে সাধারণত এই এপিসের রোগীগুলোর। আর এপিসের রোগী আমরা জানি কি তৃষ্ণাহীন, তবে মাঝে মাঝে আর্সেনিকের মতো অল্প অল্প জলপানের পিপাসাও দেখা দেয়। আর শোথে সাধারণত দেখা দেয় প্রথমে চোখের নিচের পাতায় শোথ দেখা দেয় কিংবা দুইটা পাতায় ফুলে ওঠে। আমরা জানি উপরের পাতা, নিচের পাতা দুটো ফোলা থাকে, ক্যারিকার্বেও থাকে, আবার ফসফরাসেও থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাওয়া যায়। এখন দেখেন, এই রোগীগুলো কিন্তু গরম সহ্য করতে পারে না, ঠান্ডা দিলে তার আরাম বোধ হয়, গরম ঘরে কষ্ট বাড়ে এবং গরমে তার কষ্ট বেড়ে যায়। সেজন্য সে ঠান্ডায় থাকতে চায়, আবৃত থাকতে চায় না, অর্থাৎ অনাবৃত থাকতে চায়। আবৃত থাকলে তার কষ্ট বেড়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বাচ্চারা অসুস্থ হয়, মানে শীতে কাঁপতে থাকে, ঠান্ডা লাগে। আমরা ভাবি তাদেরকে হয়তো গরম পোশাকে আবৃত রাখলে তাদের ভালো লাগবে, কিন্তু দেখা যাচ্ছে সে অত্যন্ত অস্থিরতা প্রকাশ করে এবং কান্নাকাটি শুরু করে। অথচ যদি বিজ্ঞ কোনো পিতামাতা হয়, তার লক্ষণগুলো যদি বুঝতে পারে যে এটা এপিসের রোগী, তাহলে হঠাৎ করে যখন জানালা খুলে দেওয়া হয় ঘরে, তখন সেই বাচ্চা শিশুটা চুপচাপ হয়ে যায় এবং ঘুমাতে শুরু করে। তার মানে এপিসের রোগীর গরম ঘরে কষ্ট বাড়ে, ঘরের জানালা দরজা খুলে দিলে সে ভালো বোধ করে এবং সুন্দর মতো ঘুমাইতে থাকে। আর এর হচ্ছে জিহ্বা কাঁপতে থাকে। এর হচ্ছে জিহ্বা দুর্বলতার কারণে, দারুণ দুর্বলতার কারণে জিহ্বা কাঁপতে থাকে। জিহ্বা কাঁপে আর কার কার? ক্যাম্ফরের কাঁপে, হেলেবোরাসের কাঁপে, ল্যাকেসিসের কাঁপে, জেলসিমিয়ামের কাঁপে, মার্কুরিয়াস অর্থাৎ মার্কসলের কাঁপে এবং অ্যাসিড ফসের কাঁপে। ঠিক আছে? তবে দেখি যে সব কিছুর মধ্যে এদের এপিসের মতো এত দুর্বলতা নেই। এপিসেই সবচেয়ে বেশি দুর্বলতা দেখা দেয় এবং আমরা দেখতে পাই যে জিহ্বা কাঁপা দেখে যে এপিস কতটা দুর্বল। আর স্পর্শকাতরতা এবং গরম কাতরতা, এই রোগীটা আমি আগে বলেছি যে গরম সহ্য করতে পারে না, গরম ঘরে বৃদ্ধি হয়, গরম কাপড়ে গরম পোশাকে তার রোগ লক্ষণ বৃদ্ধি হয়। আর ঠান্ডায় থাকলে খোলা হাওয়াতে বাতাসে থাকলে তার রোগ লক্ষণগুলো কম পড়ে। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো, মনে করেন যে একটা রোগী সাধারণত ঠান্ডায় তার সকল রোগ লক্ষণ কমে এবং সে ভালো থাকে, কিন্তু কোনো একটা রোগ লক্ষণ তার ব্যতিক্রম দেখা দিয়েছে, অর্থাৎ সেই রোগীটা আপনার ঠান্ডায় উপশম বোধ করে, কিন্তু হাতের ব্যথায় অথবা কোনো ব্যথায় সে যদি গরম প্রয়োগে উপশম বোধ করে, তাহলে সেই রোগীটার জন্য গরম কাতর ওষুধই দিতে হবে। যদিও রোগী ঠান্ডা ভালোবাসে, যদিও রোগী গরম কাতর, তারপরও
রোগীর যে লক্ষণটা আমি দেখতে পাচ্ছি, যন্ত্রণার লক্ষণ, যে যন্ত্রণার লক্ষণটা আমার গরমে কমছে, সাপোজ ধরেন আপনার এপিসমেলের রোগীটা সাধারণত ঠান্ডায় ভালো থাকে, ঠান্ডা স্থানে ভালো থাকে, খোলা জায়গায় ভালো থাকে, কিন্তু তার কোনো এক জায়গার প্রদাহ, কথার কথা হাতের প্রদাহ অথবা হাতে ব্যথা, এই ব্যথাটা গরম দিলে আরাম লাগছে, তাহলে সেক্ষেত্রে আমরা ওই গরম কাতরই মনে করব। অর্থাৎ আমরা গরম দিলেই উপশম বোধটাই ধরে নেব। যদিও আমি ভুল বলছি, যদিও এপিস গরম কাতর, তারপরও তার ব্যথায় সে যদি গরমে উপশম বোধ করে, তাহলে আমরা সেই লক্ষণটাকে ধরব। তার যে ঠান্ডায় কমে, আমি ওই লক্ষণটা নেব না, আমি নেব কি গরমে উপশম বোধ করে তার যন্ত্রণায়। এটা আমি নীলমণি ঘটকের বইতে পেয়েছি, তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অর্থাৎ শুধু এপিস বলে না, যে কোনো রোগেই মনে করেন রোগী শীতকাতর, তার গরমে উপশম বোধ করে, কিন্তু তার কোনো একটা নির্দিষ্ট কষ্টে সে ঠান্ডা প্রয়োগে আরাম বোধ করে, তাহলে আমি ঠান্ডায় কমে অর্থাৎ ঠান্ডায় ভালো থাকে লক্ষণটাই আমি নেব। যেমন আর্সেনিক শীতকাতর রোগী, তার গরমে সে ভালো থাকে, গরম প্রয়োগে ভালো বোধ করে, কিন্তু দেখেন মাথায় এবং পেটে কিন্তু সে ঠান্ডা চায়, তাহলে আমি এক্ষেত্রে রোগীর ক্ষেত্রে উপশমের লক্ষণ হিসাবে আমি ওই ঠান্ডায় কমে অর্থাৎ কোল্ড অ্যাপ্লিকেশন এমএল রুব্রিক্সটাই নেব। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি কথাটা। আচ্ছা, এরপরে এপিসে অত্যন্ত স্পর্শকাতরতা থাকে। দেখেন এপিসের রোগীগুলো মানসিকভাবে অত্যন্ত স্পর্শকাতর, সে অল্পতেই রেগে যায়, আপনি কিছু বললে সে দ্রুত ক্ষেপে উঠবে। যেমন বিষধর মৌমাছিরা অত্যন্ত ক্ষিপ্র গতিতে মানুষকে আঘাত করে, এবং যতক্ষণ পর্যন্ত না আঘাত করে, দেখবেন মৌমাছি অথবা বোলতা এরা যদি কারো উপরে ক্ষিপ্ত হয়, আশপাশের লোক থাকলেও শুধুমাত্র তাকেই ঘুরে ফিরে সে আক্রমণ করতে চাবে। এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে। তো এই রোগীগুলো আপনার মানসিকভাবে অত্যন্ত স্পর্শকাতর হয়, শারীরিকভাবে স্পর্শকাতর হয়। এরা কেউ আঘাত দিলে এরা প্রতিশোধ নেওয়ার জন্য অত্যন্ত ক্ষিপ্র গতিতে আক্রমণ করে। আর এপিসে রোগীর পেটের মধ্যে অত্যধিক বায়ু সঞ্চারের কারণে পেটটা ফুলে জয় ঢাকের মতো দেখা যায়। এপিসে রোগীর পেটের মধ্যে গ্যাস আছে অর্থাৎ বায়ু সঞ্চার ঘটে, এবং সেই কারণে তারা শরীরের কাপড় চোপড় শক্ত করে বা এঁটে পড়তে পারে না। এপিসের রোগীগুলো কাপড় ঢিলা করে পড়ে, কারণ হলো তার পেটে অত্যধিক বায়ু সঞ্চার হয়, আর বায়ু সঞ্চারের কারণে তার পেট ফুলে জয় ঢাকের মতো হয় এবং অত্যন্ত স্পর্শকাতরতা দেখা দেয়, তার কাপড়ের ভারও তার সহ্য হয় না। এই কারণে রোগীগুলো দেখবেন কাপড় চোপড় ঢিলা পরতে পছন্দ করে। ল্যাকেসিসের রোগীগুলো কাপড় চোপড় ঢিলা পছন্দ করে, কারণ ল্যাকেসিসের রোগীগুলো মনে করে তার দম বন্ধ হয়ে যাবে, গলাতে সে শক্ত করে টাই পরতে পারবে না, মাফলার পরতে পারবে না, হাতে চুড়ি পরতে পারবে না, অর্থাৎ শক্ত কোনো কিছু বাঁধন হাতে কোমরে বা গলায় দিলে সে বিরক্ত বোধ করবে, সে মনে করবে তার দম বন্ধ হয়ে যাবে, সে অস্বস্তি বোধ করে। এপিসের রোগ লক্ষণগুলো আমরা দেখি 3টার সময় বৃদ্ধি পায়। 3টার সময় কার কার বৃদ্ধি পায়? এপিস, বেলেডোনা, ল্যাকেসিস বিকাল 3টার দিকে বৃদ্ধি পায়। আর বাম দিকে চেপে শুলে এদের শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। আর এই ঘুমের মধ্যে বৃদ্ধি এর একটা বিশিষ্ট লক্ষণ, যেটা আমরা ল্যাকেসিসেও পাই। ল্যাকেসিসের সাথে অনেকগুলো লক্ষণের মিল আছে এই এপিসের। আর এপিসের লক্ষণগুলো অত্যন্ত দ্রুত গতিতে ভীষণ আকার ধারণ করে, অর্থাৎ রোগ লক্ষণগুলো তীব্র গতিতে আক্রমণ করে। আর আমরা জানি কি এই মৌমাছি যদি কামড় দেয় তাহলে জায়গাগুলো কি হয়, ঠিক দেখেন এপিসের ঔষধগুলোর যে বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্য মিল আছে, যে এদের মৌমাছিরা কিন্তু দ্রুত গতিতে কামড়ায়, তাহলে এপিসের রোগগুলো দ্রুত গতিতে ভীষণ আকার ধারণ করে। এবং এই মৌমাছি কামড়ালে কি হয়, হুল ফোটানো একটা অনুভূতি আমরা টের পাই। তাহলে এপিসের মধ্যে হুল ফোটানো বেদনা আছে, হুল ফোটানো বা সুচ ফোটানো একটা অনুভূতি আছে,
তারপরে জায়গাটা কি হয়, কামড় দিলে ফুলে যায়। এপিসের রোগী রোগ লক্ষণ যখন প্রকাশ পায় তখন ওই স্থানগুলো ফুলে যায়। এইবার ফুলে যাওয়ার পর ফোলার পর জ্বালা দেখা দেয়। এপিসের রোগীরও জ্বালা দেখা দেয়। মৌমাছি কামড়ালে জায়গা ফুলে যায় এবং ফোলার পর সেইখানে জ্বালা দেখা দেয় এবং সেই জ্বালা অত্যন্ত স্পর্শকাতর হয়। ঠিক মৌমাছি কামড়ালে যেমন স্পর্শকাতর হয়, জায়গাটা হাত দেওয়া যায় না, এই এপিসের রোগীরও যে কোনো প্রদাহে অত্যন্ত জ্বালা থাকে, আর ওই জ্বালাতে হাত দিয়ে স্পর্শ করা যায় না। এই সব লক্ষণগুলো মোটামুটি এর সাথে মিল আছে। এখন দেখেন এর মানসিক আঘাতজনিত কারণে ডান দিকে পক্ষাঘাত দেখা দেয়। মানসিক লক্ষণে দেখা যায় এপিস অত্যন্ত গরম কাতর, স্পর্শকাতর, ঈর্ষাকাতর, কলহপ্রিয়, অল্পে কেঁদে ফেলে। কিন্তু এটা অভিমানের কান্নার না, এটা কিন্তু ক্রুদ্ধভাবে কাঁদতে থাকে। সহস্রভাবে সতর্ক থাকার সত্ত্বেও তার হাত হইতে জিনিসপত্র পড়ে যায়, এটা আমরা ভবিষ্যতেও দেখতে পাই। আর এই রোগীগুলো অনেক সময় বুদ্ধিবৃত্তির খর্বতা দেখা দেয়, ছেলে মানুষই ভাব প্রকাশ পায়। বয়স্ক মানুষও ছেলে মানুষদের মতো আচরণ করে, মানে ছোট মানুষদের মতো আচরণ করে। শিশু দিনে দুধ পান করে কিন্তু রাত্রে দুধ খেতে চায় না। এবং স্বল্প বিরাম জ্বরের বিকার অবস্থায় সে মনে করে সে ভালো আছে। এটা আমরা দেখতে পাই এপিসে, আরবিকাতে, আর্সেনিকে, ওপিয়ামে। এই ওষুধগুলোতে আমরা দেখি যে রোগ লক্ষণ প্রকাশ পেয়েছে এবং সে কষ্টে আছে, তারপরে সে বলে আমি ভালো আছি। আর এদের ঠোঁটগুলো লাল বর্ণের হয়ে থাকে। লাল বর্ণের ঠোঁট আমরা দেখতে পাই ওরামমেটে, বেলেডোনাতে, ল্যাকেসিসে, সালফারে এবং টিউবারকুলি নামে রোগীগুলোর মধ্যে আমরা দেখতে পাই ঠোঁটগুলো রক্তবর্ণ। তবে সবচেয়ে বেশি সালফারের রোগীতে এই লক্ষণটা পাওয়া যায়। এখন দেখেন এই ডিপথিরিয়া রোগে দক্ষিণ দিকে অত্যন্ত ফুলে ওঠে, গরম কিছু খাইতে পারে না। ডিপথিরিয়া রোগে দক্ষিণ দিকে আমাদের গলার ডান পাশে অত্যন্ত ফুলে ওঠে এবং গরম কিছু খেতে পারে না। চোখের যন্ত্রণায় সে কিন্তু গরম সহ্য করতে পারে না, আর চোখের যন্ত্রণা রাত্রে বৃদ্ধি পায়। তার মানে দেখলাম যে এপিসের রোগগুলো রাত্রে বৃদ্ধির একটা লক্ষণ আছে। আর আমরা জানি কি এই যে আর্টিকেরিয়া বা আমবাত, এই আর্টিকেরিয়ার একটা ভালো ঔষধ হলো এপিস মেলিফিকা। আর্টিকেরিয়াতে আরও ভালো ঔষধ আছে, যেমন আর্টিকা ইউরেন্স, বভিস্টা, অ্যাট্রামিউর। আর সালফার তো সকল চর্মরোগেই সালফারের লক্ষণ পাওয়া যায়। কিন্তু এর একটা পিকুলিয়ার লক্ষণ হলো যে আমবাতের সাথে বমি। যখন এই যে আর্টিকেরিয়া বা আমবাত বা শরীরে এই র্যাশ বা উদ্ভেদের মতো চুলকানি দেখা দেবে, তার সাথে সাথে বমি হবে। আর শ্বাসকষ্ট এর বাম দিকে চেপে শুলে বাড়ে। এখন দেখেন কার্বাঙ্কল, ফোড়া, ইরিসিপেলাস আক্রান্ত স্থান বা সর্বাঙ্গ অত্যন্ত ফুলে ওঠে এবং প্রস্রাব কমে যায়। এই সাইনোভাইটিস মানে হাঁটুর প্রদাহ, হাঁটুর প্রদাহে অনেক সময় ব্রায়োনিয়া, অনেক সময় মেডোরিনাম আসে। তবে এপিসও কিন্তু ভালো একটা ওষুধ সাইনোভাইটিসের, মানে হাঁটুর প্রদাহে। শরীরের দক্ষিণ দিকেই কিন্তু এদের রোগ আক্রমণগুলো হয়ে থাকে। এবং দক্ষিণ এই যে ডান হাতটা নাড়তে থাকে, শরীরের দক্ষিণ দিক বেশি আক্রান্ত হয় এবং অচেতন অবস্থায় শরীরের ডান হাতটা নাড়তে থাকে। বাম পার্শ্ব চেপে শুলে শ্বাসরোধের উপক্রম হয়, অর্থাৎ বাম পার্শ্ব চেপে শুতে পারে না, বাম পার্শ্ব চেপে শুলে শ্বাসরোধের উপক্রম হয়। আর এদের বাম অঙ্গ অবশ বা নড়াচড়া শক্তি থাকে না। কোনো কঠিন রোগের পর পক্ষাঘাত, হঠাৎ সর্বশরীর ফুলে ওঠে, হাঁপানি শীতকালে বাড়ে। এদের হাঁপানিগুলো শীতকালে বাড়ে। কাশি রাত্রে বৃদ্ধি পায়, রাত্রে কিন্তু অনেক রোগ লক্ষণে বৃদ্ধি পায় এপিসের। আর প্লুরিসি বাম দিকে অর্থাৎ বাম বুকে সূচিবিদ্ধবৎ বেদনা হয়। প্লুরিসি বাম দিকে দেখা দেয় এবং সেখানে সুস্ফোটানো বেদনা থাকে।
সুস্ফুটানো বেদনা কিন্তু আমাদের এপিসে আছে, ক্যালিকার্বে আছে, তারপরে ব্রায়োনিয়াতে আছে। লক্ষণ দেখে সেটা পার্থক্য করতে হবে। আর এই যে মাথায় জল জমা বা হাইড্রোসেফালাস, এটাতে এই এপিসে আছে এবং মেডোরিনাম এবং টিউবারকুলিনামেও আছে। আর মস্তিষ্ক প্রদায়ের সহিত যদি ধনুষ্টঙ্কার অর্থাৎ মাথা একেবারে পিঠের দিকে বেঁকে যায়, মস্তিষ্ক প্রদায়ের সাথে ধনুষ্টঙ্কার দেখা দেয়, অর্থাৎ এই মাথাটা পিঠের দিকে বেঁকে যায়। আর এরা হচ্ছে অর্ধমুদ্রিতভাবে শুয়ে থাকে। অর্ধমুদ্রিতভাবে শুয়ে থাকে কে? লাইকোপোডিয়াম, তার সাথে সাথে এপিস। আর উদারময়ে এই এপিস ঔষধটা কিন্তু বেশ ভালো কাজ করে। এই উদারময় এদের সকালের দিকে দেখা দেয়। আর উদারময়ে এদের মনে হবে যে মলদ্বারটা খোলা আছে, অষাঢ়ে মল নির্গত হতে থাকে, আর মলের বর্ণ সবুজ হয়, অনেক সময় রক্ত মিশে থাকতে পারে। আর আমাশয়ে মলত্যাগের পরও এদের কিন্তু কুণ্ঠন বর্তমান থাকে। আমাশয়ে মলত্যাগের পরও কুণ্ঠন থাকে কার? এপিসের থাকে, মার্কসলের থাকে। আর আমাশয় মলত্যাগের পর কুণ্ঠন কমে যায়, সেটা হলো আর্সেনিকের, তারপরে রাস্টক্সের, তারপরে নাক্স ভূমিকার। এদের আমাশয়ের মলত্যাগের পর এদের কুণ্ঠনটা কমে যায় বা ভালো বোধ করে। আর এপিসে রক্তস্রাবও আছে, বিশেষ করে গর্ভস্রাবের পর রক্তস্রাব, অনেক সময় রক্ত বমিও দেখা দেয়, রক্ত প্রদাহ দেখা দেয়। আচ্ছা, এইবার একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো গর্ভসঞ্চারের 1, 2 বা 3 মাসের মধ্যে গর্ভপাতের লক্ষণ যদি আমরা পাই, তাহলে এপিসকে আমরা ভাবতে পারি। আর যাদের গর্ভপাত হয়ে যায় তাদেরকে নিম্ন শক্তি দেওয়া উচিত না। যাদের প্রায়ই গর্ভপাত হয়ে যায় তাদের নিম্ন শক্তি দেওয়া উচিত নাই। আর এপিসির আগে পরে রাস্টক্স দেয়া চলে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে শোনার জন্য।